গরম গরম ভাত, ডাল, সবজি, ডিমের ডালনা, আর কি চাই। ২১শে জুলাই উপলক্ষে কলকাতায় ভিড় করেছেন বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের কর্মী ও সমর্থকেরা। শহরের বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে তাদের। 21 जुलाई की है ये आवाज, ममता मैडम जिंदाबाद। তৃণমূলের ২১শে জুলাই এটা তৃণমূলের কাছে একটা শক্তি প্রদর্শনের দিন। তো এই দিনে তৃণমূল নেতারা তাদের নিজের গাঁটের টাকা খরচা করে কিংবা সরকারের টাকা খরচা করে বিভিন্ন রকমভাবে মানুষজনকে এনে ধর্মতলার মোড়ে জমা করেন। এতে সাধারণ মানুষের যে কতটা অসুবিধা হয় সেটা তাদের তোয়াক্কা করেন না। তৃণমূলের আজ যে ২১শে জুলাই, সেই ২১শে জুলাইয়ের পেছনে বিভিন্ন রকমের রহস্য আছে এবং এই রহস্যের আজকে উন্মোচন করব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওর মাঝখানে অনেক কথা তোমরা জানতে পারবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। ও হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ। সালটা ছিল 1993 সাল। রাজ্যে তখন ছিল জ্যোতি বসুর সরকার। তো তৃণমূলের নেত্রী, তখন তো তৃণমূল জন্ম হয়নি, তখন তিনি ছিলেন কংগ্রেসের নেত্রী। দলবদলু প্রথা কিন্তু আমাদের এই মুখ্যমন্ত্রীকে দিয়েই চালু হয়েছে। তো এই মুখ্যমন্ত্রী তিনি যখন কংগ্রেসের একজন নেত্রী ছিলেন, তখন তিনি অভিযোগ করেছিলেন সিপিএমের বিরুদ্ধে যে তারা অনেক ছাপ্পা এবং রিগিং করছে ভোটের সময়। তাই তিনি ভোটে একটা ফটো সহ ভোটার আইডি কার্ড তিনি দাবি করেছিলেন। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है। তিনি একত্রে হাজার হাজার মানুষকে জমা করেছিলেন এবং মহাকরণ অভিযান করেছিলেন। আদৌ এই অভিযানের পেছনে তার আসল লক্ষ্য কী ছিল সেটা সাধারণ মানুষ জানে না। আজকে সাধারণ মানুষ জানবে তার লক্ষ্যটা কী ছিল। বর্তমানের ২১শে জুলাই হচ্ছে ডিম ভাত, মাংস ভাত এবং মদ এইসব খেয়ে তৃণমূলের যত রকম কর্মী সমর্থক এবং ক্যাডাররা আছে তারা এসে উপস্থিত হন ধর্মতলার মোড়ে এবং সেখান থেকেই শুরু হয় ভাষণ। বিরোধীদেরকে তারা টার্গেট করে বিভিন্ন রকমের কাঁচা কাঁচা খিস্তি করেন এবং আপনারা জানেন যে ওই মঞ্চের উপরে অনেক ধরনের বিজ্ঞ বিচিরা বসে থাকেন, যেই বিচিরা রাজ্যে কোনো একটা দুর্ঘটনা হলে বা রাজ্যে কোনো একটা ডিজাস্টার হলে তাদেরকে দেখা যায় না, তারা কোন শাড়ির তলায় লুকোন তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী ২১শে জুলাইয়ের মঞ্চে উঠে বিভিন্ন রকমের ভাষণ দেন এবং তিনি সিপিএমকে অনেকটাই দোষী সাব্যস্ত করেন। কিন্তু আজ থেকে ঠিক ৩২ বছর আগের ঘটনা, যখন ২১ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিশাল সমাবেশ হয় এবং সেই সমাবেশের ভেতরে মেশিন গান, পাইপ গান এবং কার্তুজ নিয়ে তারা একটা আন্দোলন নিয়ে যাচ্ছিল মহাকরণের পথে। তখন পুলিশ তাদেরকে আটকাতে প্রথমে কাঁদানে গ্যাস ছোঁড়ে, তারপরে বিভিন্ন রকমভাবে ওদেরকে আটকানোর চেষ্টা করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতিতে আসার জন্য, তিনি রাজনীতিতে একটা পদ পাওয়ার জন্য, তিনি সিপিএম সরকারের পতন ঘটানোর জন্য সেই সাধারণ মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। এবং তার ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গুন্ডা বদমাইশরা ছিল তারা সেই মেশিন গান, পাইপ গান নিয়ে পুলিশের উপরে হামলা চালু করে। তারা বলতে থাকে যে আমরা এখানে যুদ্ধ করতে এসেছি, সমাধান করতে নয়। তো এই রকম কথা সব বলতে থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আহত হন এবং তার যত নেতা ছিলেন, মদন মিত্র থেকে শুরু করে, বালু ভাই থেকে শুরু করে, এরকম বহু নেতা ছিলেন তখনকার সময়। তো সেই নেতারা, তাদের গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত লাগেনি, কিন্তু সাধারণ মানুষ ১৩ জনের প্রাণ গেছে। তো এরা এই যে রাজনীতিটা আজকে করছে, তখনকার দিনের যারা কংগ্রেস নেতারা ছিলেন তারা এই কর্মসূচির আয়োজন করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে ২১শে জুলাই তাদের একটা বিশাল বড় সমাবেশ হিসাবে ঘোষিত করছে। আসলে যে মানুষগুলো মারা গেছে তারা হচ্ছে কংগ্রেসের লোক। তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেস থেকে বেরোনোর পরে কংগ্রেসের শহীদদের নিয়ে একটা বড় মাপের রাজনীতি করে যাচ্ছেন আজকে গত ৩২ বছর ধরে, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। देखो इतना बारिश हो रहा है और कोई पार्टी ये मीटिंग नहीं कर सकता है, खाली तृणमूल कर सकता है। ২১শে জুলাই নিয়ে সরকার এত পরিমাণে মিথ্যাচার করেছে বা সরকার এটাকে নিয়ে এত পরিমাণে রাজনীতি করছে, বর্তমান সময়েও সরকার ২১শে জুলাইয়ের মাধ্যমে সাধারণ মানুষকে দেখাতে চাইছে যে আমাদের কতটা ক্ষমতা বা আমরা শহীদদের জন্য কি করেছি। আসলে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে হত্যা দিবস এই বর্তমান সময়ে পালন হওয়া দরকার। তখনকার দিনে আপনারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে বোরখা পরে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর গাড়ি আটকেছিলেন এবং এখন বর্তমান সময়ে আপনার গাড়ি যদি কেউ বাই চান্স আটকে দেয়, আপনি কি তাকে জ্যান্ত রাখবেন? তো এইরকমভাবেই জ্যোতি বসুও রেগে গেছিলেন এবং তিনি প্রথমে কাঁদানে গ্যাস ফাটান, তারপরে লাঠিচার্জ করেন, পরে তিনি গুলি করতে বাধ্য হন। আদৌ গুলিটা কি ওনার নির্দেশে করা হয়েছে কি হয়নি সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। গুলিটা আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্যাডাররা করতেও পারে, তো সেটা এখনও পর্যন্ত কোনো তার সুরাহা হয়নি। और अखिलेश जी को आज मैंने इसी के लिए बुलाया कि अखिलेश जी देख जाए तो हम पूरा हिंदुस्तान में हम कामयाबी होने के लिए अखिलेश जी जो बात कहा है उसको हम समर्थन करती हूँ।
उसका सहमत करती हूँ और एक साथ में कांध मिला के हम लोग काम करेंगे। और बीजेपी को अभी तो उसको मेजोरिटी नहीं मिला, किसी को खरीद करके कभी सुना रुपया दे के मिनिस्ट्री नहीं दिया। और ये लोग भी इतना डरफुक है, इतना काफिर है, इतना गंदा है, इतना लोभी है कि रुपया का पास कीमत चुका। আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তিনি সবসময় বলতে থাকেন যে আন্দোলন লগ্নে নাকি তার জন্ম। তো তিনি কি আন্দোলন করেছিলেন? তিনি সিঙ্গুর আন্দোলন করেছিলেন, তিনি এই মহাকরণ অভিযান করেছিলেন, এরকম বিভিন্ন রকমের যেগুলো রাজনৈতিক আন্দোলন হয় ওগুলো করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্মসূচি রেখেছিলেন যেখান থেকে সরকারকে পুরো টার্গেট করা যায়। তো তখনকার দিনে কি হতো, এত তো ফোন ছিল না, তো মানুষ জানতে পেত না যে কি হচ্ছে। কিছু সংখ্যক মানুষের বাড়িতে টিভি থাকতো। এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজনৈতিকভাবে ক্ষমতালোভী একজন মানুষ। তো তিনি রাজনীতিটাকে এমন জায়গায় নিয়ে গেছিলেন যেখানটায় তিনি নিজে মৃত্যুবরণ করার বদলে তিনি তার দলের কর্মী সমর্থকদের আগে করে দিয়েছিলেন যে তাদেরকে মারো, আমাকে ছেড়ে দাও। তো তার একটাও মন্ত্রী আমলা কেউ একজনও মরেনি। বর্তমান দিনে যারা আমলা কিন্তু মরেছে সাধারণ মানুষ, তাদের ফ্যামিলি আজকে খেতে পাচ্ছে না পাচ্ছে আজ পর্যন্ত কেউ দেখতে যায়নি। সেই শহীদেরা কেমন আছে বা শহীদের পরিবারকে নিয়ে তুমি যদি ওই মঞ্চে দাঁড় করিয়ে তাদের যদি বক্তব্য রাখতে, তাহলে অন্তত পশ্চিমবঙ্গের মানুষ বুঝতো না তোমরা শহীদদের তাদেরকে তুমি সম্মান জানাতে গিয়ে তাদের পরিবারকে সম্মান জানাচ্ছ। शर्म करो, भगवान से डरो। পশ্চিমবঙ্গের শহীদ পরিবারের একজনকেও 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যায় না বা তাদেরকে কোনো রকম কোনো সম্মান জ্ঞাপন করা হয় না। পশ্চিমবঙ্গের 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যায় নচিকেতা থেকে শুরু করে বিভিন্ন রকমের তার দলের যত সব নেতা কর্মীরা আছেন তাদেরকে দেখা যায় এবং ভাইপোকে দেখা যায়, যার কোনো অস্তিত্ব তখন ছিল না। তো তখনকার দিনে যে 21শে জুলাই হতো তার সাথে বর্তমান দিনের 21শে জুলাইয়ের বিশাল ফারাক আছে। এই 21শে জুলাই হচ্ছে ক্ষমতা প্রদর্শনের 21শে জুলাই, এই 21শে জুলাই হচ্ছে তৃণমূলের চুরির উপরে পর্দা ঢাকার 21শে জুলাই, এই 21শে জুলাই হচ্ছে সাধারণ জনগণের উপর অত্যাচারের 21শে জুলাই। তখনকার দিনে মানুষ আসতো তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে। বর্তমান দিনে মানুষ আসছে ডিম ভাত, মাংস ভাত এবং মদের লোভে। এই 21শে জুলাই নিয়ে তৃণমূলের যেসব নেতাকর্মীরা আছে তাদেরকে একটা সংবাদ মাধ্যম তারা জিজ্ঞাসা করেছিল যে 21শে জুলাই মানে কি। তার মধ্যে 90% মানুষ জানেই না যে 21শে জুলাই মমতা ব্যানার্জি কেন পালন করেন বা কিসের জন্য পালন করেন। তো এদেরকে কখনো বলাই হয়নি যে 21শে জুলাইটা কি, বা এদেরকে কখনো জানানো হয়নি যে তুমি এসেছো কি জন্য। সবাই বলে কি দিদির ডাকে এসেছি বা 21শে জুলাই হচ্ছে শহীদ দিবস, বাস এটাই। কিন্তু কোন কারণে শহীদ হয়েছে বা শহীদটা কিসের জন্য হয়েছে সেগুলো সাধারণ মানুষকে কখনো জানানো হয় না। সাধারণ মানুষ সেগুলো থেকে বিশাল দূরে থাকে। এই শহীদ দিবসে তখনকার দিনে কি হয়েছিল বা 21শে জুলাই 1993 সালে তখন কি হয়েছিল, তো সেই দিনকার ঘটনা সেগুলো নিয়ে মিথ্যাচার করা হয়। তৃণমূলে বিভিন্ন রকম নেতা মন্ত্রীরা আছেন যারা সেই মঞ্চে উঠে বিভিন্ন প্রতিশ্রুতি দেন মানুষকে এবং তারা বলেন যে এই 21শে জুলাই হচ্ছে শহীদদেরকে সম্মান জানানোর 21শে জুলাই। কিন্তু তারা যে কীভাবে সম্মান জানান সেটা আমরা দেখতে পাই না। তাদের শুধু দিনটাই কেটে যায় বিরোধীদের আক্রমণ করতে করতে। আর তৃণমূল সরকার কোন জায়গায় জিতেছে কোন জায়গায় জেতেনি আসলে সেটা বলো না যে তারা কংগ্রেসের সদস্য ছিল, তারা কংগ্রেসের হয়ে মৃত্যুবরণ করেছে নাকি তৃণমূলের। बंद करो, हाथ जोड़ के मैं। আজকে যদি শহীদেরা বেঁচে থাকতো, তারা রাজনীতিতে থাকতো, তাহলে ওরা আগেই মুখ্যমন্ত্রীকে মেরে ফেলতো এবং মুখ্যমন্ত্রীকে শহীদ করে দিত। তার কারণ হচ্ছে সেই শহীদেরা জানতো না যে এই মুখ্যমন্ত্রী পরে গিয়ে এতটা পরিমাণে চিটিংবাজ তৈরি হবে, এতটা পরিমাণে ক্ষমতালোভী তৈরি হবে। একটা কথা তোমাদের বলি, পশ্চিমবঙ্গে যখন 26,000 চাকরি চলে যায় মুখ্যমন্ত্রী, সেগুলো নিয়েও 21শে জুলাইয়ের মঞ্চে এবারে তাকে বলতে শোনা যাবে যে বিজেপির জন্য বা সিপিএমের জন্য এই চাকরিগুলো চলে গেছে। কিন্তু আসলে চাকরিগুলো কোন কারণে গেছে সেটা কিন্তু তিনি বলবেন না। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আরেকটা তুরুপের তাস ছিল তাপসী মালিকের মৃত্যু। তো কে এই তাপসী মালিক? 2006 সালের 18 সেপ্টেম্বর বাজামালিয়া গ্রামের এক 16 বছরের কিশোরী ছিল তাপসী মালিক। তো তাপসী মালিকের মৃত্যু কেন হয়েছিল? তখন রাজ্যে টাটার কারখানা না হতে দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গে বাম বিরোধী যত রাজনৈতিক দল ছিল তাদেরকে ফুসলিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জড়ো করেছিলেন এবং আন্দোলন করেছিলেন। তো একটা সময় গিয়ে তাপসী মালিককে তার যে রহস্য মৃত্যু, যে মৃত্যুর কিনারা আজ পর্যন্ত করতে পারেনি, বা এই তাপসী মালিককে নিয়ে মমতা ব্যানার্জি তখনকার দিনে যে রাজনীতি করেছিল বর্তমানে এখনও পর্যন্ত এসে এই 19 বছরে একবারও কিন্তু তাপসী মালিকের নামটা মুখে আনেনি। এই তাপসী মালিক তার বাবা আজ পর্যন্ত চেয়ে আছে যে মুখ্যমন্ত্রী কবে তার মেয়ের বিচার করবে। এই তাপসী মালিকের যে মৃত্যু হয়েছিল তার সাথে আদৌ তৃণমূলের কোনো যোগ আছে বা ওই টাটাদের কারখানা হওয়ার পেছনে কোনো যোগ আছে কিনা সেটাও আজ পর্যন্ত কিনারা হয়নি। মুখ্যমন্ত্রী আগে কিন্তু সব কিছু নিয়ে সিবিআই দাবি করতেন। একটা পিন যদি কারোর হাত থেকে পড়ে যায় সেখানেও মুখ্যমন্ত্রী সিবিআই দাবি করতেন। বর্তমান দিনে যদি বিরোধীরা যদি সিবিআই তদন্ত দাবি করে তখন মুখ্যমন্ত্রী এখন বর্তমান সময়ে বিশাল বিরোধিতা করেন। তো এর থেকে প্রমাণিত হয় মুখ্যমন্ত্রী কতটা স্বৈরাচারী শাসক। যখন তাপসী মালিকের মৃত্যু হয় তখন তার বয়স ছিল 16 বছর। তো তার মৃত্যুর পরে মমতা ব্যানার্জি তাকে একটা রাজনৈতিক আখ্যা দিয়ে বলেন যে তিনি নাকি জমি আন্দোলনের নেত্রী ছিলেন। একটা মানুষের 18 বছর হয়নি, সে মানুষটা জানেই না যে কি হচ্ছে ওখানে। 16 বছর বয়সে মানুষের জ্ঞান এতটা থাকে না। তো মুখ্যমন্ত্রীর যদিও থেকে থাকে অন্য কারোর হয়তো থাকে না। তাপসী মালিক সে নাকি জমি আন্দোলনের প্রধান নেত্রী ছিলেন। তো মুখ্যমন্ত্রী ওখানটায় কী করতেছিলেন? তাপসী মালিকের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী যে রাজনীতি করেছেন বর্তমানে তাকে ধিক্কার জানানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাপসী মালিকের মা বাবা তারাও মারা গেলে তাদের আত্মাও শান্তি পাবে না। এই
এই মুখ্যমন্ত্রীর রাজনীতি দেখে। এটা কি ধরনের পাগলামি? বর্তমান দিনে মানুষেরা জানেই না যে 21শে জুলাইতে সে কেন এসছে। শুধুমাত্র তাদেরকে বলা হয়েছে যে চল আজকে যদি ভিড় করতে পারিস কালকে তোদের ঘর দেবো, পরশু দিন তোর মায়ের বার্ধক্য ভাতা করে দেবো, তারপরের দিন তোদের 100 দিনের কাজ দেবো। এইরকমভাবে সিপিএম সরকার আদিবাসীদেরকে বোঝাতো যে তোদেরকে 2 কিলো করে চাল করে দেবো, বিপিএল এর কার্ড করে দেবো, তোরা আমাদেরকেই ভোট দে। তো সেরকমভাবে সিপিএম সরকার আদিবাসীদের থেকে ভোট চাইতো। এখনকার দিনে বর্তমান দিনে ভাতা চালু করে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হিন্দু বলো মুসলিম বলো সবাইকে আদিবাসী ক্যাটাগরিতে ভরে দিয়েছে। যেমন তাদেরকে যা বোঝাবে তারা তাই বুঝবে। তো এরকমভাবে বুঝিয়ে বাজিয়ে মোটামুটি নিয়ে আসে 21শে জুলাইয়ের মঞ্চে। তারা এসে শুধু জানেই না কি বলছে কি করেছে, এলো মাংস ভাত খেলো, গাড়ি করে এলো, আবার গাড়ি করে চলে গেল। ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন। 21শে জুলাই কি হয়েছিল? মমতা দি 21 জুলাই যে ডেকেছে শহীদ দিবস জন্য, সেই জন্য আমি এখানে আসলে। 21শে জুলাই কি হয়েছিল? 13 জন যে শহীদ হয়েছিল ও উপলক্ষে আইডি কার্ড সম্বন্ধে যে ঝামেলা ছিল সেই হিসাবে উনি এখানে আছে। এই কাকা জানেই না যে যখন শহীদ হয়েছিল তখন তৃণমূলের জন্মই হয়নি, তখনই ভাইপো তারও জন্ম হয়েছে কিনা ঠিক ঠিকানা নেই। তো এরা এদেরকে যেভাবে বুঝিয়েছে বা এদেরকে যেভাবে বলে, মুখ্যমন্ত্রী যা বলে এরা তাই করে। মানে মানুষের ব্রেন ওয়াশটা কোন লেভেলের হয়েছে সেটা তোমরা ভেবে নাও। 21শে জুলাই শহীদ হয়েছিল আমাদের সাধারণ মানুষরা, তৃণমূলের সেটাকে পালন করছে আজ অবধি। এবং শহীদদের আমরা তৃণমূলের পক্ষ থেকে ভুলছি না, ভুলবো না। শহীদের রক্ত হবে না খুব ব্যর্থ। না না, শহীদের রক্ত হবে না খুব ব্যর্থ। আর যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যেসব শহীদেরা রক্ত দিয়েছে তাদের রক্ত ব্যর্থ যেতে পারে। তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হতে পারে, তাদের ঘরের জায়গায় বিভিন্ন রকমের শপিং মল কমপ্লেক্স, তারপরে তোমার দোকানপাট সব চালু হয়ে যেতে পারে, কিন্তু এই শহীদের রক্ত যেন ব্যর্থ না যায়। তার পরিবার খেতে পাক না পাক, তার পরিবারের মানুষেরা বিনা চিকিৎসায় মারা যাক, কিন্তু শহীদের রক্ত যেন ব্যর্থ না যায়। 21শে জুলাই 1993 সালে ভোটার কার্ড নিয়ে মমতাজি লড়াই করেছিল। তখন ওইসব বেমন রোডে তখন আমরা ছিলাম আনন্দনন্দনে। তখন সিপিএমের জমানায় সিপিএমের অত্যাচার গুলি চলায়। আমরা একটা বন্ধু দীপক মণ্ডল বলে, সেও তার বুকে সেল লাগে। তখন তো টিভি ছিল না, মোবাইল ছিল না। আমি সেই বন্ধুকে মানে তখন তো টানা রিক্সা ছিল কলকাতা, টানা রিক্সাতে বসিয়ে মানে কি বলে মানুষকে বলে বোঝাতে পারবো না কীভাবে তাকে আমি কোলে করে আর বুকে একটা ঝান্ডা ভিজিয়ে বুকে দিয়ে আমি সেই মেডিকেল হসপিটালে নিয়ে যাই ফাঁস হয়ে। কাকা তুমি কিন্তু এটা ঠিক করনি। তোমার একটা কাজ করা উচিত ছিল যে তার পোঁতে ঝান্ডাটাকে ঢুকিয়ে পোঁতটাকে উপরের দিকে করে মাথার তলার দিকে করে তাকে নিয়ে গেলে ভালো হতো। কারণ তোমাদের এই যে মিথ্যে কথা বা ঢপবাজি চিটিংবাজি এগুলো মুখ্যমন্ত্রী ভালো করেই জানে, বা তোমাদেরকে শিখিয়ে এনেছে যে তোরা যে 21শে জুলাইতে আসছিস তার জন্য তোরা হচ্ছে শহীদদেরকে স্মরণ করতে যাচ্ছিস। আদৌ শহীদটা কেন হয়েছিল বা ওরা কোন দলের সদস্য ছিল, আজকে তারা কি অবস্থায় আছে, তাদের পরিবার, সেগুলো কিছু জানার দরকার নেই। দিদি ডেকেছে চলো, দিদি যেদিনকে ডাকবে মুড়ি মোটর দেবে সেদিনকেও এরা চলে যাবে। 21শে জুলাই আমরা কিছুতেই ভুলতে পারবো না। যারও শহীদের রক্ত হবে না খুব ব্যর্থ। আমরা সবগুলো মিলে পালন করছি 21শে জুলাই। কয়েকজনের নাম বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। এরা হচ্ছে তৃণমূলের নেতা, যারা নাম খুঁজতে যারা এসছে 21শে জুলাইতে তারা নাম খুঁজছে মোবাইলে। মানে এদের কালচারটা কী ধরনের মুখ্যমন্ত্রী বানিয়ে রেখেছে, বা অভিষেক ব্যানার্জি তার যে দলের বাকি লোকেরা আছে তারাও আদৌ জানে কিনা যে 21শে জুলাইতে কী হয়েছিল, তারা কখনো পড়েছে কিনা 21শে জুলাইতে কী হয়েছে। যে 21শে জুলাই কি হয়েছিল? 21শে জুলাই তো শহীদের মারা গেছিল না, নজন শহীদ আমাদের কম মারা গেছিল। কতজন? 9 জন, 11 জন, 9 জন না 11 জন আমি সব জানি। 11 জন শহীদ মারা গিয়েছে। কি হয়েছিল মানে বলতে আসুন না, একটুখানি বলুন না 21শে জুলাই কি হয়েছে? 21শে জুলাই কি হয়েছে? 21শে জুলাই আমি তো এবার নতুন, ঠিক আছে, আমি এসেছি দিদির বার্তা শুনে, দিদির ডাকে। 21শে জুলাই কি হয়েছিল? শহীদ দিবস জন্য এসেছি আমি। দিদি 21শে জুলাইয়ের দিন কি হয়েছে? দিদি শহীদ দিবস দিন কাজ করে এই শহীদ দিবস মানাতে আসি আমি। আমি কোনো পলিটিক্যাল লোক নেই, দিদি ফ্যান আছি, সেই জন্য 21 জুলাই আসি আমি। একটা কথা বলতে চাই, 21 জুলাই কি বলতে চাই। কাকা কিন্তু কোনো পলিটিক্যাল লোক না, বা কাকা কোনো পার্টি করে না। কাকা খালি দিদি ডেকেছে এসেছে। কাকা দিদির অবৈধ সন্তান ছিল বা কাকা দিদির অবৈধ ভাতার ছিল, তাই দিদি ডেকেছে, সে চলে এসেছে। পলিটিক্যাল কোনো তার ব্যাকগ্রাউন্ড নেই। সে দিদিকে নিয়ে গান করে, সে দিদিকে নিয়ে নাচে। বলি কাকা দিদিকে নিয়ে একটা কবিতা লেখো। এই পাং অপাং ছপাং তো দিদি লিখেছে, তুমি লেখো ড্যাং ড্যাং। শহীদ স্মরণ দিবস প্রত্যেক বছর যেটা পালন করে। হ্যাঁ কি হয়েছিল 21শে জুলাই? 1993 সালে যেটা ওই নো আইডেন্টি নো ভোট, এটা আন্দোলন করেছিলেন মমতা ব্যানার্জি।
তৃণমূলের 21শে জুলাই মানে হচ্ছে চিটিংবাজি, তৃণমূলের 21শে জুলাই মানে হচ্ছে দাঙ্গাবাজি, তৃণমূলের 21শে জুলাই মানে হচ্ছে সাধারণ মানুষকে এগিয়ে দেওয়া মৃত্যুর মুখে, মমতা ব্যানার্জির যে ঔদ্ধত্য সেটা প্রকাশ করা। তৃণমূলের 21শে জুলাই মানে হচ্ছে ভাইপোর কিছু অপ্রত্যাশিত ডায়লগ, সেগুলো মানুষকে শোনানো। বা তৃণমূলের 21শে জুলাই মানে হচ্ছে নচিকেতার মতো কিছু বিচিত্র শিল্পীর কিছু সুচিত্র গান শোনানো। তৃণমূলের 21শে জুলাই মানে হচ্ছে এগুলো। বৃষ্টি হলে কিন্তু শহীদরা তার কাঁদছে বা শহীদের মা কাঁদছে, যদি কখনো খরা হয় তখন আবার বলা হয় যে শহীদের মা হাসছে। তো তৃণমূলের এই যে বিচিত্র 21শে জুলাই, যারা আবহাওয়াকে কন্ট্রোল করে, তো এই শহীদ দিবসে তৃণমূলের কখনো যদি বৃষ্টি হয় তখন কিন্তু শহীদের মা কাঁদে, যেরকম করে আগের বছরে কেঁদেছিল। আবার এবছর যদি খরা হয় তো শহীদের মা হাসছে। তো শহীদের মা জানে না, শহীদের মা বদ্ধ উন্মাদ, সে তো জানেই না যে সে কেন কাঁদছে আবার কেন হাসছে। তার ছেলে মরে গেছে, তার দুঃখ নেই, বা তার ছেলে বেঁচে থাকলেও তার হয়তো অনেক দুঃখ হতো। বর্তমান দিনে তৃণমূলের 21শে জুলাইতে এখানটা একটা পলিটিক্স আছে। তো যখন কংগ্রেসের সমর্থকরা, যাদের উপরে পুলিশ গুলি চালিয়েছিল, যাদেরকে নিয়ে আজকে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জি তিনি তার শোক জ্ঞাপন করেন, আজকে সেই কংগ্রেস সিপিএমের সাথে জোট বেঁধেছে। যখন 21শে জুলাইতে সেই কংগ্রেসের নেতা নেত্রীদের উপরে গুলি চালিয়েছিল তৎকালীন সিপিএম সরকার, কংগ্রেসকে মুখ্যমন্ত্রী পছন্দ করেন না বলে সেখান থেকে বেরিয়ে একটা দল তৈরি করলেন। তো বর্তমানে কংগ্রেসকে এখানটায় তিনি পশ্চিমবঙ্গে তার বিরোধিতা করছেন এবং তিনি ইন্ডিয়া জোটের একজন শরিক হয়ে গেছেন। মুখ্যমন্ত্রীর এই যে রাজনীতি বা মুখ্যমন্ত্রীর এই যে খেলা, সেটা সাধারণ মানুষ খুব ভালো করে বুঝতে পারছে। এটা 21শে জুলাই না, এটা ধর্মতলা চলো নয়, এটা হচ্ছে নিমতলা চলো। তো এই অরাজকতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, এই 21শে জুলাইকে বয়কট করতে হবে। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।